দুজন যৌক্তিক কারণ ব্যাখ্যা দিয়েছো যে কেন দিতে পারোনি, তাদেরকেও ধন্যবাদ। তবে 2-3 জন জমা দেয়নি, তাদেরকে ধন্যবাদটা দিতে পারলাম না, ওদের ধন্যবাদটা পেন্ডিং রাখলাম পরবর্তী ক্লাসের জন্য। আমি হোম টাস্ক যেটা দিয়েছিলাম ওখান থেকে আমার ক্লাসটা শুরু করতে চাচ্ছি। কারো কারো একটু ভুল হয়েছে, কারো কারো দুটাই ঠিক হয়েছে, কারো কারো একটা ঠিক হয়েছে, কারো কারো দুটাই একটু একটু ভুল হয়েছে। হ্যাঁ, আর কেউ কেউ দেও না, এই জন্য আমি করে দিচ্ছি, তাহলে সবার জন্য হয়ে যাবে। ফাবিহা এতক্ষণ এলো। আমার 1 নাম্বার হোম টাস্কটা ছিল এরকম, ছিল মেবি, যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এর দ্রাব্যতা দেওয়া ছিল এস 1.2 ইন্টু 10⁻⁻5, এত এম আর কি, মোল পার লিটার, এম মানে মোল পার লিটার। তা এর কেএসপি কত, দ্রাব্যতা গুণফল কত, এটা বের করতে হবে। আমার ভালো লাগছে ম্যাক্সিমাম স্টুডেন্ট ঠিক করেছিলে, এই জন্য। আচ্ছা, সমাধান কেউ কেউ ভুল করেছো আর কেউ কেউ করতে পারোনি। AlOH হোল 3, এটা হবে Al3 প্লাস thrice OH মাইনাস। দ্রাব্যতা S মোল পার লিটার হলে এটা হবে S মোল পার লিটার, এটা হবে থ্রাইস S মোল পার লিটার। এটা S আর এটা থ্রাইস S। আচ্ছা, এখন কেএসপি সমান ঘনমাত্রা Al3 প্লাস ইন্টু ঘনমাত্রা OH মাইনাস এর কিউব সমান S ইন্টু থ্রাইস S এর কিউব। এটা হবে 27 S কিউব আর S গুণ হবে, তাহলে 27 S⁴। অতএব কেএসপি সমান S এর মান হচ্ছে 1.2 আছে, 27 ইন্টু 1.2 ইন্টু 10⁻⁻5⁴। একক হবে মোল টু দি পাওয়ার 4 লিটার ইনভার্স 4 সমান কত? হিসাব করে বলো তো কত, তোমরা তো করেছো এটা। মানটা কত হচ্ছে? 5.598 ইন্টু 10⁻10⁻19 মোল টু দি পাওয়ার 4 লিটার ইনভার্স 4। ব্যাস, যাদের ভুল হয়েছিল তারা মিলিয়ে নিও, আর যারা পারোনি তারা দেখে নিও, আর যারা পেরেছো তাদেরকে তো ধন্যবাদ আগেও দিয়েছি, এখন আরেকবার ধন্যবাদ। দেখো তো বাবা, অন্য আরেকজন, অহনা যেটা বললো এটা ঠিক না, অহনা যেটা বললো ওটা ঠিক? কোনটা? এটা? হ্যাঁ, আমি বলছি এইটা যদি তাহলে এটা ঠিক হবে, আর যদি অহনা যেটা বললো ওটা 2-3 জন আসে তাহলে চিন্তা করতে হবে আরেকবার। এটা ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা রেখে দিলাম আপাতত, তারপরেও তোমরা আরেকবার দেখবে ট্রাই করে। এই ঠিক আছে, ঠিক আছে, তাহলে সবাই যখন বলছো তার আমি আর কি বলবো, তোমরাই বলে ফেলেছো। আচ্ছা, এসো এর পরেরটাতে যাচ্ছি। ওকে, ঠিক আছে, ঠিক আছে, ওকে, আমরা সবাই একটু খাতাটাকে ঠিক করে নিই। হুম, কার? আনিকার জ্বর? থ্যাংক ইউ, ধন্যবাদ জানানোর জন্য। আচ্ছা, বি যেটা ছিল আমাদের CaF2 এর কেএসপি দেওয়া ছিল দ্রাব্যতা গুণফল 1.6 ইন্টু 10, এইটা অনেকে ভুল করেছিল, 10⁻⁻8। দ্রাব্যতা
এস সমান কত? আচ্ছা, অ্যান্সার CF2 বিয়োজিত হয় নিম্নরূপে। এত কিছু না লিখে ডাইরেক্ট যদি CF2 এভাবে লিখে কেউ, তাও হবে CF2 উপমুখী দিয়ে দিলাম Ca2 প্লাস twice F মাইনাস। দ্রাব্যতা S মোল পার লিটার হলে এটা হবে S মোল পার লিটার, এটা টুয়াইস S মোল পার লিটার। দ্রাব্যতা গুণফল KSP সমান ঘনমাত্রা Ca2 প্লাস ঘনমাত্রা F মাইনাস স্কয়ার সমান S ইন্টু টুয়াইস S স্কয়ার। এটা হবে 4S স্কয়ার আবার S, তাহলে 4S কিউব। এখন প্রশ্ন মতে এটা হচ্ছে দ্রাব্যতা গুণফল, আর দ্রাব্যতা গুণফলের মান দেওয়া আছে। এখন প্রশ্ন মতে 4S কিউব সমান 1.6 into 10 to the power minus 8 বা S কিউব সমান 1.6 into 10 to the power minus 8 divided by 4 সমান আসছে 4 into 10 to the power minus 9। অতএব S is equal to cube root of, আনিকা অসুস্থ শুনলাম, 4 into 10 to the power minus 9 is equal to কত আসছে? 1.58 into 10 to the power minus 3। এটা ঠিক আছে, মোল পার লিটার। হ্যাঁ 3 লিখেছি, এটা আমি, এটা 3, 10 minus 3। আনিকা আম্মু, তোমার শরীর খারাপ শুনলাম, কি জ্বর হয়েছে? দেখো সাবধানে থেকো, আল্লাহ যেন ভালো করে। আচ্ছা, তাহলে আমাদের অঙ্ক দুটো হয়ে গেল। ওকে, আমরা কিন্তু এখন খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, এখন যেটা করলাম এটা গুরুত্বপূর্ণ ছিল, 3 মার্কস। তোমার সিকিউ প্রশ্ন যেটা আসবে পরীক্ষায়, সেটা একটা হলো কি, একটা আসবে তোমার ওই দ্রাব্যতা থেকে দ্রাব্যতা গুণফল, অথবা দ্রাব্যতা গুণফল থেকে দ্রাব্যতা বের করতে দিবে। এটা হচ্ছে 3 মার্কসের। আর একটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, গতে এটা আসবে। আর ঘতে যেটা আসবে ওইটা আমাদের প্র্যাকটিস করতে হবে, ওটা একটু ভাইটাল জিনিস। ওটা এক ক্লাসে হবে না, আজকে আমরা শুরু করছি, কালকে শেষ করবো বা নেক্সট ক্লাসে শেষ করবো ইনশাল্লাহ। ওটা ভূমিকাটা খুব ভালো করে বুঝে না, এটা হচ্ছে মূল পড়া। এই আজকে এটা এই ইউনিটের হার্ট হচ্ছে এখন থেকে যেটা শুরু করতে যাচ্ছি সেটা। তো একটু মনোযোগ লাগবে, সহজ, কঠিন না, খুবই সহজ। দেখো আমি 3টা পাত্র নিচ্ছি, মনে করো এই একটা পাত্র, এই একটা পাত্র, আর এই একটা পাত্র। সবগুলোতে সম আয়তনে দ্রাবক নিয়েছি, পানি নিয়েছি, সম আয়তনের দ্রাবক, সবগুলোতে সমান আয়তন। এটা মনে করো এ, এটা বি, এটা সি, এ বি ও সি তে। এখন মনে করো একই পরিমাণ, মনে করো এখানে আমি দিলাম লেড ক্লোরাইড দিচ্ছি PbCl2, এখানেও দিয়েছি, এখানেও দিয়েছি, এখানেও দিয়েছি। আমি দিয়েছি এখানে 5 গ্রাম, এখানে দিয়েছি 6 গ্রাম, আর এখানে দিয়েছি 4 গ্রাম। খুব ভালো করে মনে মনে মানে বিষয়টা বোঝার চেষ্টা করো।
আমি বলতে চাচ্ছি যে এইটা এ বি এবং সি তিনটা পাত্রে দ্রাবক নিয়েছি, তিনটা দ্রাবকের পরিমাণ সমান, আর এই পরিমাণ দ্রাবকে সর্বোচ্চ 5 গ্রাম দ্রব দ্রবীভূত হতে পারে, সর্বোচ্চ 5 গ্রাম লেড ক্লোরাইড ডিজলভ হতে পারে, সর্বোচ্চ 5 গ্রাম। কিন্তু এখানে দিয়েছি 4 গ্রাম, এখানে দিয়েছি 6 গ্রাম, এখানে দিয়েছি 5 গ্রাম। আমার প্রশ্ন দিগন্তের কাছে, এই তিনটার মধ্যে কোনটা সম্পৃক্ত দ্রবণ? সিক্সটা হচ্ছে সম্পৃক্ত, তাই না? আচ্ছা, অহনা বলো কোনটা সম্পৃক্ত দ্রবণ? অহনা, অহনা, হ্যাঁ বলো মা। তোমার মাইক এখন শুনতে পাচ্ছ? বলছি কোনটা সম্পৃক্ত এবিসি এর মধ্যে? বি, ভেরি গুড। বি হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। মোহনা বলো তো কোনটা অসম্পৃক্ত? এ হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ, গুড। এটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। তালহা জুবায়ের, সি দ্রবণটার নাম কি? অতি, খুব মনোযোগ দিয়ে এবার এই জায়গাটা এখানটা বুঝতে পারলে তোমার এই অঙ্কগুলো বোঝা খুব সহজ হয়ে যাবে। দেখো এখানে এই দ্রাবকের ক্ষমতা হচ্ছে 5 গ্রাম ডিজলভ করার। আমি যদি 1 গ্রাম দিই এটা সম্পৃক্ত ডিজলভ হয়ে যাবে, 2 গ্রাম দিলে সম্পৃক্ত ডিজলভ হবে, 3 গ্রাম দিলে সম্পৃক্ত ডিজলভ হবে, 4 গ্রাম দিলে সম্পৃক্ত ডিজলভ, 5 গ্রাম দিলেও সম্পৃক্ত ডিজলভ হয়ে যাবে কষ্ট করে, এবং সেটা সম্পৃক্ত হচ্ছে বেশি নিতে পারবে না। আমি 6 গ্রাম দিলে 1 গ্রাম নিচে জমা হয়ে যাবে, এটাকে বলা হয় অধক্ষিপ্ত হওয়া, অধক্ষেপ। এই জিনিসটার নাম হচ্ছে কি? অধক্ষেপ, মানে নিচে জমা হয়ে যাওয়া। অতিরিক্ত 1 গ্রাম নিচে, অধ মানে নিচ, ক্ষেপ মানে ক্ষিপ্ত হওয়া, নিচে জমা হয়ে যাওয়া, 1 গ্রাম নিচে জমা হবে, এটা অধক্ষেপ হয়ে যাবে। এখানে অধক্ষেপ হবে না, এখানে অধক্ষেপ হবে না। আচ্ছা, আয়নিক গুণফলকে আমরা কি দিয়ে প্রকাশ করি? কে আইপি। আর দ্রাব্যতা গুণফলকে কে এসপি। সম্পৃক্ত দ্রবণে কে আইপি আর কে এসপি সমান। এখানে কে আইপি, আইপি মানে আয়নিক প্রোডাক্ট, সমান কে এসপি সলিবিলিটি প্রোডাক্ট। আমরা জানি সম্পৃক্ত দ্রবণে আয়ন সমূহের মোলার ঘনমাত্রার গুণফলকে দ্রাব্যতা গুণফল বলে। সম্পৃক্ত দ্রবণে আয়ন সমূহের মোলার ঘনমাত্রার গুণফলকে দ্রাব্যতা গুণফল বলে। নিশ্চয়ই তোমাদের দ্রাব্যতা গুণফলের সংজ্ঞাটা মনে আছে, এটা কত পৃষ্ঠায় আছে? হ্যাঁ, তুমি কি বলছো? একবার না দুবার বলবো, তুমি একটু মনোযোগ দিয়ে দেখো। এখানে এই দ্রাব্যতা গুণফলের সংজ্ঞা: নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্বল্প দ্রবণীয় লবণের সম্পৃক্ত দ্রবণে তার উপাদান আয়নসমূহের মোলার ঘনমাত্রার গুণফলকে দ্রাব্যতা গুণফল বলে। এই জায়গাটা সম্পৃক্ত দ্রবণে আয়নসমূহের মোলার ঘনমাত্রার গুণফলকে দ্রাব্যতা গুণফল বলে। আর আয়নিক গুণফল কাকে বলে? দেখো, সম্পৃক্ত অসম্পৃক্ত যে কোনো দ্রবণের আয়নসমূহের মোলার ঘনমাত্রার গুণফলকে আয়নিক গুণফল বলে। তাহলে আয়ন সমূহের মোলার ঘনমাত্রার গুণফলকে আয়নিক গুণফল বলে, এটা বুঝলাম। এই যে আয়ন সমূহের মোলার ঘনমাত্রার গুণফলকে দ্রাব্যতা গুণফল, দ্রাব্যতা গুণফল সম্পৃক্ত, আর সম্পৃক্ত অসম্পৃক্ত সকল ক্ষেত্রেই আয়নিক গুণফল। এই আয়নিক গুণফলটা হচ্ছে আয়ন সমূহের মোলার ঘনমাত্রার গুণফল। এখানে কি কি আয়ন আছে? লেড আয়ন আছে আর ক্লোরাইড আয়ন আছে, লেড আয়ন আছে আর ক্লোরাইড আয়ন আছে, লেড আয়ন আছে
আর ক্লোরাইড আয়ন আছে। আচ্ছা, আমি তুলিকে জিজ্ঞাসা করছি এই তিনটার মধ্যে আয়নের মাত্রা কোনটাতে বেশি? তিনটার মধ্যে সব থেকে বেশি কোনটাতে বলো তো, তুলি বলো। আয়ন বেশি কোনটাতে, এতে হবে না সিতে হবে? এখানে তো 6 গ্রাম সব থেকে। এতে এতে হবে না। হ্যাঁ, বলো। বিতে বিতে একটা আয়নিক গুণফল, এই এখানে আয়নিক গুণফলের মান যা হবে এখানে তার চেয়ে বেশি হবে, এখানে তার চেয়ে বেশি হবে। আয়নিক গুণফলের মান এখানে যা, এখানে তার চেয়ে বেশি, এখানে তার চেয়ে বেশি। আর দ্রাব্যতা গুণফল সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে হিসাব করা হয়। তাহলে এখানে আমি আবারও বলছি তোমাদের, আয়নিক গুণফলের মান এখানে যদি 50 হয়, এখানে যদি 100 হয়, এখানে 150 হবে। এটা 50, এটা 100, এটা 150। এখানে দেখো পরিমাণ বাড়ছে তো, এটা 4 গ্রাম, এটা 5 গ্রাম, এটা 6 গ্রাম। যেহেতু পরিমাণ বাড়ছে আস্তে আস্তে, দ্রব্যতা গুণফলের মানটাও আস্তে আস্তে বাড়বে। হ্যাঁ, মানে কেআইপির মান বাড়বে। তাহলে এখানে খুব ভালো করে চিন্তা করে দেখো, এখানে কেআইপি আর কেএসপি সমান, সম্পৃক্ত দ্রবণে কেআইপি আর কেএসপিটা সমান। আমার প্রশ্ন, এখানে কি হবে? কেআইপি আর কেএসপি সম্পর্কটা কি হবে? কেএসপি কোনটা বেশি হবে? এটার মান ফিক্সড, কেএসপির মানটা ধ্রুব, এটা নির্দিষ্ট। মনে করে এটার মান 100, এটা 100ই সকল ক্ষেত্রে 100, এটা সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে এটার মান চেঞ্জ হচ্ছে না। কিন্তু কেআইপির মানটা, অর্থাৎ দ্রাব্যতা আয়নিক গুণফলের মানটা অসম্পৃক্ত দ্রবণের চেয়ে, তৌফিক এসছে, অসম্পৃক্ত দ্রবণের চেয়ে সম্পৃক্ত দ্রবণে বেশি, তার চেয়ে অতিপৃক্ত দ্রবণে বেশি। আর কেএসপির মান একটা নির্দিষ্ট, সেটা সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য, এখানে আর এখানে প্রযোজ্য নয়, তার মান নির্দিষ্ট। আমার প্রশ্ন হচ্ছে, কেআইপির মান আর কেএসপির মান এখানে তো সমান, এখানে কি হবে, কার মানটা বেশি হবে? চিন্তা করে বলো একজন। ওপেন, সবার জন্য উন্মুক্ত। ইয়ে, কেএসপির মান কেআইপির চেয়ে বেশি হবে। কারণটা আমি বলে দিই। মনে করো কেআইপির মান 100 আর কেএসপির মানও 100। এটা হচ্ছে কেআইপি, এটা কেএসপি। এই কেএসপি সকল ক্ষেত্রেই 100, এটা অপরিবর্তিত অলওয়েজ। আর এখানে এতে কেআইপির মানটা কমে যাবে, মনে করো এখানে 50 আর এখানে মনে করো 150। এটা হচ্ছে কেআইপি, এটা কেএসপি, এটা 100, আর এখানে 150টা কি কেআইপি, আর কেএসপি কত, এটা 100ই থাকবে কেএসপি। এখানে কেআইপি গ্রেটার দেন কেএসপি, এই জায়গাটায় কেআইপি লেস দেন। আমি সূচি বুঝতে পারোনি না? নিশ্চয়ই বলবো, একবার একবার না, এই জায়গাটা বুঝতে হবে, এটা মূল নীতি। এটাই হচ্ছে মূল নীতি, অধক্ষিপ্ত হওয়ার মূল নীতি। কোনো একটা দুটা দ্রবণ মেশানোর পর অধক্ষেপ করবে কি না, তার মূল নীতি হচ্ছে সেটা আগে বুঝতে হবে। আমি গোড়া খুব মানে ভালো করে আরেকবার গোড়া থেকে বলছি, একটু মনোযোগ দিয়ে শুনো। এটা লেড ক্লোরাইডের অসম্পৃক্ত দ্রবণ, এটা সম্পৃক্ত দ্রবণ, এটা অতিপৃক্ত দ্রবণ। অর্থাৎ অসম্পৃক্ত মানে যে পরিমাণ লেড ক্লোরাইড দিলে এটা স্যাচুরেটেড হবে তার চেয়ে কম দেওয়া হয়েছে। এটা যে পরিমাণ দিলে সম্পূর্ণ ডিজলভ হবে সেই পরিমাণই আছে। এটা যে পরিমাণ দিলে ডিজলভ হওয়ার পর নিচে জমা হয়ে যাবে, অধক্ষেপ হবে, সেই পরিমাণ আছে। এখানে কেআইপির মান এই তিনটার মধ্যে এখানে কম সব থেকে। এখানে কেআইপির মানটা মাঝামাঝি, এখানে কেআইপির মানটা সব থেকে বেশি। অর্থাৎ কেআইপির মান অসম্পৃক্ত দ্রবণে কম হয়, সম্পৃক্ত দ্রবণে একটা স্যাচুরেটেড হয়, মানে একটা নির্দিষ্ট হয়ে যায়। আর অতিপৃক্ত দ্রবণে কেআইপির মানটা বেশি হয়। এখন কেএসপির মান শুধু সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রেই প্রযোজ্য, এবং কেএসপির মান কেআইপির সমান হয় সম্পৃক্ত দ্রবণে। আমি মনে করলাম
কেআইপি এর মানটা এখানে ছিল 50, এখানে ছিল 50, কোথায় এতে, আর বিতে ছিল 100 কেআইপি বিতে, আর সিতে ছিল 150 কেআইপি। আর কেএসপি এর মান সকল ক্ষেত্রেই 100, এখানেও 100, এখানেও 100, এখানেও 100। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, এখানে কেআইপি আর কেএসপি সমান, এটা মূল নীতি। সম্পৃক্ত দ্রবণে আয়নিক গুণফল আর দ্রাব্যতা গুণফল সমান হয়। কেআইপিটা হচ্ছে আয়নিক গুণফল, কেআইপি সমান আয়নিক গুণফল, আর কেএসপি সমান দ্রাব্যতা গুণফল। এটা মনে রেখো যে কেআইপি, হ্যাঁ, এইগুলো এই জিনিসগুলো অনেক বইতে ভিন্ন ভিন্ন লেখে, এখানে কিউপি লিখছে কোন বই, হ্যাঁ, এটা আবার এসপি, এটা সবাই এক লিখছে, কিন্তু আইপির ক্ষেত্রে আবার ভিন্ন। তোমরা এটাই মনে রেখো, কারণ মেন যে বইগুলো প্রধান, যেগুলো মানে বোর্ডের প্রধান প্রধান বইগুলো আইপি লিখছে, তোমরা এটাই ফলো করবে। আর ওভার মানে অ্যাব্রডে যে বইগুলো মানে ইন্ডিয়ান অথবা আমেরিকান বইগুলো আইপি লিখেছে, আমি সবগুলো ফলো করেছি, হ্যাঁ, এটাকে আমি মানে এস্টাবলিশ করছি। আয়নিক প্রোডাক্ট, আইপি মানে আয়নিক প্রোডাক্ট, এসপি মানে সলিবিলিটি প্রোডাক্ট, ইংরেজিতে মিলে যায়। সলিবিলিটি প্রোডাক্ট দ্রাব্যতা গুণফল, আয়নিক প্রোডাক্ট, এটা আইপি। আচ্ছা, আমি আবারও বলছি, এই কেআইপির মানটা অসম্পৃক্ত দ্রবণে কম হয়, সম্পৃক্ত দ্রবণে মাঝামাঝি, অতিপৃক্ত দ্রবণে বেশি। যেমন এই ক্ষেত্রে কেআইপির মান ধরে নিলাম এটা 50, এটা 100, এটা 150, আর দ্রাব্যতা গুণফলের মান একটা নির্দিষ্ট, সবসময় 1, এবং সেটা মনে করো 100। তাহলে অসম্পৃক্ত দ্রবণে কেআইপির মানটা কম হবে, কেএসপির মান বেশি হবে। সম্পৃক্ত দ্রবণে কেআইপি আর কেএসপি সমান, আর অতিপৃক্ত দ্রবণে কেআইপির মান কেএসপির চেয়ে বেশি হচ্ছে। এটা বুঝতে, সূচি বলো। হ্যাঁ, এখানে আরেকবার বলি, সম্পৃক্ত দ্রবণে তো দ্রবের পরিমাণটা সর্বোচ্চ থাকে, এটা হচ্ছে সর্বোচ্চ সম্পৃক্ত দ্রবণে। আর অসম্পৃক্ত দ্রবণে দ্রবের পরিমাণ কম, আর দ্রবের পরিমাণ কমলে আইপির মানটা কমে যাবে। এটা ঠিক বলেছো তুমি, যত দ্রব কম হবে আইপির মান তত কম হবে, আর দ্রব যত বেশি হবে আইপির মানটা তত বেশি হবে। এটা দ্রবের উপরে নির্ভর করছে, তোমার চিন্তাটা ঠিক আছে। আচ্ছা, কিন্তু সম্পৃক্ত দ্রবণে দ্রব নির্দিষ্ট পরিমাণ ফিক্সড, সম্পৃক্ত দ্রবণে দ্রব নির্দিষ্ট, তাই এর মানটা নির্দিষ্ট, অর্থাৎ কেএসপির মানটা নির্দিষ্ট। হ্যাঁ, কেএসপির মান ধ্রুবক, কেএসপি এখানে হয় না, কেএসপি এখানে হয় না, কেএসপি হয় শুধু এখানে, কিন্তু তার মানের সাপেক্ষে এগুলো তুলনা করছি, কেএসপির মানের সাপেক্ষে এটা তুলনা করা হচ্ছে যে কেএসপির মানের চেয়ে কেআইপির মানটা এখানে কম, কেএসপির মানের চেয়ে কেআইপির মানটা এখানে বেশি, কিন্তু কেএসপির মান 100, এটা ফিক্সড, এটা আনচেঞ্জেবল, এটা নির্দিষ্ট। বুঝাতে পারলাম? ইয়েস। তাহলে অধক্ষেপ নামক যে জিনিসটা বলছি, কোনো একটা দ্রবণে অধক্ষেপ পড়বে কি পড়বে না, এটাই তোমাদের প্রশ্ন আসে 4 মার্কস। তুমি টেস্ট পেপার খুললে বা বোর্ডের প্রশ্ন খুললে সব সময় দেখবে দুটো দ্রবণ দিয়েছে, মিশিয়ে দিয়ে বলছে অধক্ষেপ পড়বে কি পড়বে না। এই দ্রবণে অধক্ষেপ পড়বে কি পড়বে না এর মূলনীতি হচ্ছে, এখন যেটা তোমাদের বললাম, এই তোমাদের শীটের এই পৃষ্ঠাটায় একটা লেখা আছে, দেখবে এটা হচ্ছে কত নম্বর পৃষ্ঠা, এই যে 4 পৃষ্ঠা, পেজ 4, হ্যাঁ, 4 নম্বর পৃষ্ঠায় এই অধক্ষেপণ নীতি, এই অধক্ষেপণ নীতিতে লেখা আছে, নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট একটি লবণের দ্রাব্যতা গুণফল নির্দিষ্ট, কিন্তু আয়নিক গুণফলের মান ঘনমাত্রা বিশেষে বিভিন্ন হতে পারে। নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট কোন লবণের আয়নিক গুণফল উহা দ্রাব্যতা গুণফলের মান অতিক্রম করলে দ্রবণে ওই লবণের অধক্ষেপ পড়বে, অর্থাৎ আয়নিক গুণফল গ্রেটার দেন দ্রাব্যতা গুণফল সমান অধক্ষেপ। অর্থাৎ এই যে কেআইপি গ্রেটার দেন কেএসপি, এটা কি এটা লেখা হয় নাই, আইপি গ্রেটার দেন কেএসপি সমান পিপিটি, হ্যাঁ, এখানে দেখানো হয়েছে, জিনিসটা দেখো। অর্থাৎ এই যে কেআইপি গ্রেটার দেন কেএসপি সমান
পিপিটি, পিপিটি মানে অধক্ষেপ, পিপিটি এটা ইংরেজি শব্দ হচ্ছে প্রেসিপিটেট, প্রেসিপিটেট মানে অধক্ষেপ। অর্থাৎ অধক্ষেপ পড়ার মূল নীতি হচ্ছে কি, এখানে লক্ষ্য করো, কোন একটি দ্রবণে, এটা অধক্ষেপণের মূল নীতি, অধক্ষেপণের মূল নীতি, এটা দেখো, অধক্ষেপণের মূল নীতি, মূলনীতিটা কি, কে আইপি গ্রেটার দেন কে এসপি সমান অধক্ষেপ। অর্থাৎ কে আইপি যদি কে এসপি চেয়ে বেশি হয় তাহলে অধক্ষেপ পড়বে, আর যদি সমান হয় তাহলে পড়বে না, কম হলে পড়বে না। অর্থাৎ কে আই, কোনো একটা দ্রবণে আমি কে আইপি আর কে এসপি হিসাব করব, নিয়ে দেখবো কোনটা বেশি। এইটাই আমাদের মূল পড়া, যে কোনো একটা দ্রবণে কে আইপি এবং কে এসপি হিসাব করে দেখতে হবে কোনটা বেশি। যদি কে আইপির মান বেশি হয় তাহলে অধক্ষেপ পড়বে, আর কে এসপির মান যদি বেশি হয় তাহলে অধক্ষেপ পড়বে না, বা সমান হলেও পড়বে না। সমান হলে সম্পৃক্ত দ্রবণ হবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি, যেখানে এটা সমান, কেআইপি আর কেএসপি সমান, এখানে কেআইপি কম আর এখানে কেআইপি বেশি, যেখানে এটাতে কি হচ্ছে, কেআইপি গ্রেটার দেন কেএসপি। এক্ষেত্রে এখানে লিখেছি অবশ্য কেআইপি গ্রেটার দেন কেএসপি, এটা হলে অধক্ষেপ পড়ছে এখানে। আচ্ছা, এখন আমি একটা নির্দিষ্ট উদাহরণ দিয়ে করলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি একটা জাস্ট শীটের বাইরে একটা এক্সাম্পল নিয়ে আলোচনা করি। 1 নাম্বার একটা উদাহরণ, মানে উদাহরণ 1। মনে করো একটা পাত্রে সিলভার নাইট্রেট আছে 0.01 m AgNO3, এখানে আছে একটা পাত্রে। আরেকটা পাত্রে 0.001 m KCl দ্রবণ আছে। এটা পাত্র এ, এটা পাত্র বি, এবং বলা হলো এই দুটাকে একটা নতুন পাত্রে নেওয়া হয়েছে, পাত্র সি তে। এটাকেও নেওয়া হয়েছে আর এটাকেও নেওয়া হয়েছে, নিয়ে এখানে মিশিয়ে দেওয়া হয়েছে। মিশিয়ে দিলে কি হচ্ছে, এখানে সিলভার ক্লোরাইড মূলত এখানে উৎপন্ন করছে Ag প্লাস NO3 মাইনাস, আর এটা কি করে K প্লাস Cl মাইনাস, এই 4টা আয়ন এখানে চলে আসছে। যে প্রশ্ন হচ্ছে যে সিলভার ক্লোরাইডে অধক্ষেপ পড়বে কিনা, দেওয়া আছে, আবার প্রশ্নে দেওয়া হয়েছে যে Ag, এটা হচ্ছে উদ্দীপক, মনে করো এটা উদ্দীপক, AgCl এর KSP সমান 1.8 into 10 to the power minus 8। এটা হচ্ছে এই সম্পূর্ণটা উদ্দীপক। আর প্রশ্ন, এখান থেকে একটা প্রশ্ন হচ্ছে মিশ্র দ্রবণে, এটা মিশ্র দ্রবণে, মিশ্র দ্রবণে AgCl এর অধক্ষেপ করবে কি না বিশ্লেষণ করো, 4 মার্কস। অধক্ষেপ পড়বে কিনা বিশ্লেষণ করো, 4টা নাম্বার আছে। আচ্ছা, এটা উদ্দীপক হলো এইটা, এই সম্পূর্ণ উদ্দীপক, আর এটা হলো তোমার প্রশ্ন, অ্যান্সার লিখতে হবে। তোমার দেওয়া আছে কি, কেএসপি এর মান দেওয়া আছে, এই যে কেএসপি এর মান দেওয়া আছে, আমাকে কেআইপি এর মান বের করতে হবে। দেখবো কেআইপি এর মানটা এর চেয়ে বড় না ছোট। কেআইপি এর মান যদি এর চেয়ে বড় হয় তাহলে অধক্ষেপ পড়বে, আর এর চেয়ে যদি ছোট হয় তাহলে অধক্ষেপ পড়বে না। এসো সেটা আমরা হিসাব করব। দেখো কিভাবে সিলভার ক্লোরাইডের কেআইপি বের করতে হবে। সিলভার ক্লোরাইডের কেআইপি কিভাবে করবো, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, খুব কঠিন কিছু না। একটা জিনিস লক্ষ্য করো, এই যে সিলভার নাইট্রেট এর যেটা ঘনমাত্রা, এই যে এখানে চলে আসছে,
এইখানে সিলভার আয়ন এবং নাইট্রেট আয়নের ঘনমাত্রা সেম। আমি সমাধানে যাচ্ছি, সমাধানটা কোন পাতায় করি? ওই পাতায় করব, ওই পাতা এখানে খানিকটা করি। তাহলে শুরু করি। আচ্ছা, আমি গোড়া থেকে বলছি, শুনো। এই পাত্রে সিলভার নাইট্রেট আছে 0.01 m, আর এই পাত্রে পটাশিয়াম ক্লোরাইড আছে 0.001 m। বলা হচ্ছে এই দ্রবণ দুটো মিশিয়ে দেওয়া হলো, মিশালে সিলভার ক্লোরাইডে অধক্ষেপ পড়বে কিনা। এই যে সিলভার এবং এখানে সিলভার, এখানে যে সিলভার দেখছো আর এখানে যে ক্লোরিন দেখছো, এরা দুজন জোড়া লাগবে। এটা করতে পারে, পটাশিয়াম এবং নাইট্রেটও লাগতে পারে, কিন্তু এখানে পটাশিয়াম নাইট্রেট তুলনা এই জন্য করছি না, ওটা চাওয়া হয়নি। আমার চাওয়া হয়েছে সিলভার ক্লোরাইডে অধক্ষেপ করবে কিনা। যে সিলভার এবং ক্লোরাইড, সিলভারটা আসছে সিলভার নাইট্রেট থেকে, আর ক্লোরাইডটা আসছে পটাশিয়াম ক্লোরাইড থেকে, এবং এই মিলে অধক্ষেপ উৎপন্ন করবে কিনা বা নিচে জমা হবে কিনা, এটা হলো প্রশ্ন। হ্যাঁ, এটা হচ্ছে প্রশ্ন। তো সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা গুণফলের মান দেওয়া আছে, এবং সিলভার ক্লোরাইডের শুধু আয়নিক গুণফলটা বের করতে হবে। আয়নিক গুণফল বের করতে গেলে কি করতে হবে? সিলভার আয়ন আর ক্লোরাইড আয়নের ঘনমাত্রাটা জানতে হবে। সিলভার আয়নের ঘনমাত্রা আর ক্লোরাইড আয়নের ঘনমাত্রাটা জানতে হবে। এখন দেখো, আমি সমাধান করছি, দেখো সমাধান। দেখো, AgNO3 এর ঘনমাত্রা সমান 0.01 m। অতএব ঘনমাত্রা সিলভার আয়নের ঘনমাত্রা কত হবে? যেহেতু সিলভার নাইট্রেটের ঘনমাত্রা এটা, তাহলে সিলভার আয়নের ঘনমাত্রা ওইটাই হবে। ঘনমাত্রা সমান 0.01 m। কিভাবে এলো? দেখো, আমি এখানে ছোট্ট করে দেখাই। AgNO3 যখন আয়নিত হয়, কিভাবে আয়নিত হয়? Ag প্লাস NO3 মাইনাস। এটা যদি 0.01, মানে এর দ্রাব্যতা যদি 0.01 হয়, তাহলে এটা 0.01, এটা 0.01, সব সমান হবে। হ্যাঁ, তার মানে এটা তুমি না দেখালেও হবে, তুমি এটা দেখানো, তোমাদের জন্য আমি দেখালাম, তোমাদের বোঝার জন্য। কিন্তু আমি যেটা এখানে লিখেছি সেটা হচ্ছে সিলভার নাইট্রেটের ঘনমাত্রা 0.01, সিলভার নাইট্রেট। তাহলে সিলভার আয়নের ঘনমাত্রা কত হবে? 0.01ই হবে, কারণ সিলভার নাইট্রেট আর সিলভার আয়ন একই ঘনমাত্রা, সেম। তা সিলভার নাইট্রেটের ঘনমাত্রা যেটা, সিলভার আয়নের ঘনমাত্রা সেটাই, অর্থাৎ সিলভার আয়নের ঘনমাত্রাটা আমি পেয়ে গেলাম 0.01 m। গেল। এখন ক্লোরাইড আয়নের ঘনমাত্রাটা আমার জানতে হবে। কিভাবে বের করবো? দেখো, পরের পাতায় যাচ্ছি। ওখানে আমার পটাশিয়াম ক্লোরাইডটা দেখি। সিলভার আয়নের ঘনমাত্রা সিলভার নাইট্রেট থেকে পেলাম, আর ক্লোরাইড আয়নের ঘনমাত্রা পটাশিয়াম ক্লোরাইড থেকে পাবো। KCl দ্রবণের ঘনমাত্রা সমান 0.001 m। অতএব ঘনমাত্রা Cl মাইনাস সমান 0.001 m, অর্থাৎ ক্লোরাইড আয়নের ঘনমাত্রা একই হবে। কিভাবে হবে? দেখো, পটাশিয়াম ক্লোরাইড যখন আয়নিত হয় KCl, তো K প্লাস হয় আর Cl মাইনাস হয়। এটা যদি 0.001 হয় m, এটাও 0.001 m হবে, এটাও 0.001 m হবে। আমার ক্লোরাইডটা দরকার শুধু। তার মানে এই পটাশিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা যা, ক্লোরাইডের ঘনমাত্রা তাই, Cl মাইনাস 0.001 m। আচ্ছা, এটা পেয়ে গেলাম যে ক্লোরাইডের ঘনমাত্রা কি পেলাম? 0.001 m। আচ্ছা, আমার বের করতে হবে কি? সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা গুণফল বের করতে হবে, KIP অফ AgCl। এখন আমি হিসাব করব AgCl এর KIP এর হিসাব। এটা হিসাব করছি কিভাবে? দেখো, ঠিক দ্রাব্যতা গুণফলের মতোই করব। AgCl আয়নিত হয় নিম্ন রূপে,
আয়নিত হয় নিম্ন রূপে নিয়ে AgCl Ag প্লাস Cl মাইনাস KIP সমান KIP সমান কি ঘনমাত্রা Ag প্লাস আয়নিক প্রোডাক্ট আয়নিক গুণফল হচ্ছে আয়ন সময়ের ঘনমাত্রা গুণফল Ag প্লাস Cl মাইনাস অর্থাৎ Ag সিলভার আয়নের ঘনমাত্রা আর ক্লোরাইড আয়নের ঘনমাত্রা গুণফলটাকে আয়নিক গুণফল বলে সমান এটার মান কত সিলভারের মান ওখানে দেওয়া আছে সিলভারের মানটা আমরা কোথায় পেলাম এখান থেকে পেয়েছি এই যে সিলভার হচ্ছে 0.01 সিলভারের মানটা এখানে পেয়েছি 0.01 আর ক্লোরাইডের মান এখানে 0.001 সমান 1 ইন্টু কত 10⁻⁻5 দেখো তো আমার হিসাব ঠিক আছে কিনা এখানে 2 আর 3 5 ঠিক আছে কি কেউ কথা বলছেন না তো ঠিক আছে ঠিক যদি থাকে আর দ্রাব্যতা গুণফলের মান কত দেওয়া আছে এখন লিখব দেয়া আছে AgCl এর KSP সমান যেটা দেওয়া আছে সেটা লিখবে যে এটা উদ্দীপকে দেওয়া ছিল আমাদের বলছি তোমাকে AgCl এর KSP এর মান কত আছে 1.8 into 10⁻⁻5 হ্যাঁ তালহা জুবায়ের কি বললে পটাশিয়াম ক্লোরাইডের মাত্রা কত ইয়েস পটাশিয়াম ক্লোরাইড যখন আয়নিত হবে পটাশিয়াম এবং ক্লোরাইডে একটা পটাশিয়াম ক্লোরাইড থেকে একটা পটাশিয়াম আসবে একটা পটাশিয়াম ক্লোরাইড থেকে একটা ক্লোরাইড আসবে এটা ঘনমাত্রা যা এই দুটারই ঘনমাত্রা সেম হবে এটা যদি 100টা থাকে তাহলে এটা হবে 100টা এটা হবে 100টা এখন দেখো আমি দুটা মান পেয়ে গেছি কেআইপি এর মান পেয়ে গেছি কেএসপি এর মান পেয়ে গেছি এই যে এটা হলো কেআইপি আর এটা হচ্ছে কেএসপি এটা 10⁻⁸ ছিল তো সরি 8 এটা 10⁻⁸ সরি ভুল করেছি এটা 1.8 10⁻⁸ আচ্ছা বলো তো কোনটা বেশি -5 বেশি না -8 বেশি বেশি এবার যেহেতু কেআইপি গ্রেটার দেন কেএসপি অতএব দ্রবণে AgCl এর অধক্ষেপ করবে আমি কি মোটামুটি বোঝাতে পারলাম মোহনা কি বলছো আম্মু দ্রাব্যতা গুণফল তোমার দিয়ে দিবে তোমার শুধু কেআইপি টাই বের করতে হবে তোমার দ্রাব্যতা গুণফল দিয়ে দিবে আর দ্রবণ দুটা দিয়ে দিবে এই যা দেওয়া আছে ঠিক এই জিনিসগুলো দিবে হুম এইগুলো তবে এখানে আরেকটা বিষয় অ্যাড হবে সেটা আজকের ক্লাসে বলছি না আয়তন আয়তনের বিষয়টা আজকে আনতে গেলে প্যাচ লেগে যাবে আমি ওটা আনছি না আজকে সিম্পল গুলো করাচ্ছি আগামী ক্লাসে আয়তনটা নিয়ে আসবো তোমার আয়তন রাখলাম হ্যাঁ বলো হ্যাঁ কেএসপি মান দ্রাব্যতা দেওয়া থাকলে দ্রাব্যতা গুণফল চাবে দ্রাব্যতা দিয়ে হ্যাঁ সেটা কি জিনিস এখানে চাইবে না। তুমি একটা শিখছো বুঝছো হ্যাঁ যতটুকু শিখাচ্ছ ওইটুকু শিখলেই যথেষ্ট তোমার জন্য আপাতত এটা শিখো তাহলে আমি খুশি হব তোমরাও খুশি হতে পারবে এখন আমরা অঙ্কে যাচ্ছি তোমার শীটে যেগুলো আছে সেখানে আমার এই নেটটা দুর্বল কি যে ঝামেলা করছে আমার দেখি একটু লাইনে থাকো তো তোমরা
আমার এটা ডিস্টার্ব করছে শুধু শুধু। ডাটাটা দিয়ে দাও। ইয়েস। আমি আবার জয়েন হচ্ছি তোমাদের সাথে। হ্যাঁ এসো আবার। আমাদের তোমাদের শীটের একটা অঙ্ক করি, তাহলে জিনিসটা একটু ক্লিয়ার হবে তোমাদের কাছে। এসো, শীটের কত নাম্বারটা করব দেখো। এই আমরা তো 10 পর্যন্ত করেছি, আজকে 11 তো শুরু করব। দেখো 11 নাম্বার কি বলছে। লেড ক্লোরাইডের দ্রাব্যতা গুণফল দেওয়া আছে। লেড নাইট্রেট এবং পটাশিয়াম ক্লোরাইড দ্রবণ মিশ্রিত করার পর ঘনমাত্রা এত এবং এত হয়। লেড ক্লোরাইডের কোনো অদক্ষেপ পড়বে কিনা বিশ্লেষণ করো। দেখো ডাটা কি কি দেওয়া আছে তোমার। 11 নাম্বার, লেড নাইট্রেট PbNO3 এর ঘনমাত্রা দেওয়া আছে 0.03 m, 0.03 m 11 নম্বরে। আর কি দেওয়া আছে, পটাশিয়াম ক্লোরাইড KCl এর ঘনমাত্রা দেওয়া আছে 0.1 m। আর কি দেওয়া আছে, লেড ক্লোরাইড PbCl2 এর KSP সমান 1.7 into 10 to the power minus 5। এখন প্রশ্ন, মিশ্র দ্রবণে লেড ক্লোরাইডের অধক্ষেপ করবে কি না বিশ্লেষণ করো। এই আমরা ঠিক আগের মতো আমাদের লেড ক্লোরাইডের কেএসপি দেওয়া আছে, কেআইপি বের করতে হবে লেড ক্লোরাইডের। তাহলে লেড আয়নের ঘনমাত্রা আর ক্লোরাইড আয়নের ঘনমাত্রা জানতে হবে। লেডের ঘনমাত্রা আর ক্লোরাইডের ঘনমাত্রা জানলে আমি কেআইপি বের করতে পারবো। লেডের ঘনমাত্রা পাবো এখান থেকে আর ক্লোরাইডের ঘনমাত্রা পাবো এখান থেকে। এখন দেখো সমাধানে যাচ্ছি। সমাধান PbNO3 দ্রবণের ঘনমাত্রা সমান 0.03 m। অতএব ঘনমাত্রা লেড আয়নের ঘনমাত্রা সমান 0.03 m। এটা কিভাবে এলো আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা দেখি। লেড নাইট্রেট বিয়োজিত হয় কিভাবে, PbNO3 এটা যখন ভাঙবে তখন লেড 2+ হবে আর টোয়াইস NO3 মাইনাস হবে। হ্যাঁ, তার মানে এটা যদি 0.03 হয়, এটাও 0.03, এটা হবে 2 into 0.03, এটা দ্বিগুণ হয়ে যাবে। হ্যাঁ, এখানে বিষয়টা তোমার এটা উজ্জ, এটা তুমি না লিখলেও হবে, এটা তোমার লেখার দরকার নেই, তোমার বোঝার জন্য, এটা তোমার বোঝার জন্য আমি লিখলাম। তার মানে এখান থেকে এই লেডের ঘনমাত্রা আমি পাচ্ছি, এটা এই যে লেডটা আমার দরকার, লেড 2+ হচ্ছে 0.03। ঠিক সিমিলারলি পটাশিয়াম ক্লোরাইড দ্রবণে দেখো, পটাশিয়াম ক্লোরাইড দ্রবণে KCl দ্রবণের ঘনমাত্রা সমান 0.1 m। অতএব ক্লোরাইড আয়নের ঘনমাত্রা Cl মাইনাস ইজ ইকুয়াল টু 0.1 m। এটা কিভাবে হলো, ওই একই নিয়মে দেখো। KCl তোমার বিয়োজিত হয় কিভাবে, K প্লাস Cl মাইনাস, এটা 0.1 হলে এটাও 0.1 m, এটাও 0.1 m, সবগুলো সমান। তার মানে এটা উজ্জ, এই লাল, এটা তোমার না লিখলে হবে খাতায়, তোমার বোঝার জন্য আমি লিখলাম। হ্যাঁ, তার মানে কি পেলাম, ক্লোরাইডটাও পেয়ে গেলাম, যে ক্লোরাইড Cl মাইনাস হচ্ছে
0.1 m, তো দুটাই পেয়ে গেলাম, লেডও পেয়ে গেছি, ক্লোরাইডও পেয়ে গেছি। এখন লেড ক্লোরাইডের কেআইপি বের করব। পরের পৃষ্ঠায় লেড ক্লোরাইডের কেআইপি হিসাব। লেড ক্লোরাইডের কেআইপি এর হিসাব। লেড ক্লোরাইড বিয়োজিত হচ্ছে কি Cl2 lead 2 plus twice Cl minus, তাহলে কেআইপি সমান ঘনমাত্রা lead 2 plus ঘনমাত্রা Cl minus স্কয়ার সমান। এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমি কিন্তু লেডের ঘনমাত্রা কত 0.03 ইন্টু ক্লোরাইডের ঘনমাত্রা কত 0.1 স্কয়ার। এখানে কিন্তু ক্লোরাইডটা 2 দিয়ে গুণ হবে না, এখানে কিন্তু ক্লোরাইডটা 2 দিয়ে গুণ হবে না। হ্যাঁ, যখন আমি দ্রাব্যতা গুণফল বের করি সেখানে 2 দিয়ে গুণ হয়, এখানে 2 দিয়ে কেন গুণ হবে না? এই ক্লোরাইড আয়নের ঘনমাত্রা 0.1ই দেওয়া আছে, এইটুকুই আমি পেয়েছি। দ্রবণে 2 দিয়ে গুণ করার পরই এটা পাওয়া গেছে, এখানে 2 দিয়ে গুণ হবে না, এটা যা আছে তাই থেকে যাবে। তাতে রেজাল্ট কত আসছে বলো তো? ফোর। এটা দেয়া আছে লেড ক্লোরাইডের কেএসপি সমান কত 1.7 × 10⁻⁵, 1.7 × 10⁻⁵। এখন কোনটা বেশি, এটা বড় না এটা বড়? কেআইপি বড় না কেএসপি বড়? যেহেতু কেআইপি এটা হচ্ছে 10⁻⁴, আর এটা 10⁻⁵, 4টা বড় 5টা ছোট। কেআইপি গ্রেটার দেন কেএসপি, অতএব মিশ্র দ্রবণে লেড ক্লোরাইডের অধক্ষেপ করবে। তোমরা এইটুকুই ভালো করে বুঝো, আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, হ্যাঁ, এইটা তোমরা করবে। বলো প্রশ্ন। হ্যাঁ, হ্যাঁ, 2 মাইনাস কোনটা মাইনাস 0.1। হ্যাঁ, আচ্ছা এখানে ঠিক আছে তো গুণটা? ঠিক আছে, ওকে। এটা মাইনাস, এটা 0.1। তুমি এখানে দেখতে ভুল করছো, এটা 0.1। না, এটাও 0. না, ঠিক আছে, ওকে। আচ্ছা, আমি একটা প্রবলেম দিচ্ছি, তোমরা এটা করবে বাসায়। দেখো আমি এটা তারপরে আগামী ক্লাসে এটার মাধ্যমে আমরা আগামী ইনশাআল্লাহ। দেখো, হ্যাঁ সবগুলো দেখতে পারবে, কোনটা বলো? এর আগের পৃষ্ঠাটা? এটা? এটা বলো। অহনা কি হয়েছে আম্মু? অহনা কিছু বলছো মনে? এটা 10⁻³ এখানে দুবার গুণ হবে, এটা স্কয়ার আছে।
হ্যাঁ, এটা ঠিক আছে। এটা স্কয়ার আছে, এটা দুইবার হবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমি একটা প্রশ্ন দিচ্ছি। হুম। হোমওয়ার্ক, সেটা হলো এই: বেরিয়াম নাইট্রেট ও সোডিয়াম ক্লোরাইড দ্রবণের ঘনমাত্রা যথাক্রমে 0.01 এবং 0.05 এম হলে মিশ্র দ্রবণে বেরিয়াম ক্লোরাইডের অধক্ষেপ করবে কি না গাণিতিকভাবে বিশ্লেষণ করো। গাণিতিকভাবে বিশ্লেষণ করো। দেওয়া আছে বেরিয়াম ক্লোরাইডের কেএসপি সমান 1.5 ইন্টু 10⁻⁸। এই তোমার এটা হলো প্রবলেম, এটা তোমাদের সলভ করতে হবে। হুম। এটা সবাই করবে এবং সবাই করবে। কেউ যদি না করতে পারো, সে আমাকে জানাবে যে কেন করতে পারোনি। যেমন গতদিন দুজন হোমওয়ার্ক দেয়নি এবং তারা আমাকে যে ব্যাখ্যা দিয়েছে, এরকম ব্যাখ্যা দিবে। আচ্ছা। হ্যাঁ।